শয়তানির ভয়ে এই ফরিদউদ্দিন মাসুদ আর ওই বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনরা পালিয়ে গেছিলেন। এখন এই রুহুল আমিনরা পালিয়ে গেলেন ভালো কথা, তো আজকে হঠাৎ করে দল বল নিয়ে কেন বাইতুল মোকাররমে হাজির হলেন এই সাবেক খুনি হাসিনার দোসর রুহুল আমিন সাহেব? কেন হাজির হলেন? এই বাইতুল মোকাররম কি এই রুহুল আমিনের বাপদাদার সম্পত্তি? দেশে পালিয়ে যাবে আবার হুট করে সেখানে খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াবে? সম্মানিত দর্শক মণ্ডলী, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, যেখানে জুমার নামাজ চলাকালীন অবস্থায় এমনকি জুমার নামাজের পর, শুধু তাই নয়, এশার নামাজের সময় সেখানে সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে সাধারণ মুসল্লিদের উপর। সেই হামলায় জড়িত কারা রয়েছে এই ভিডিওতে একের পর এক আপনাদেরকে দেখাবো। এমনকি হামলার আগে কি প্ল্যান হয়েছিল, অর্থাৎ মুফতি রুহুল আমিন সাহেব মসজিদে আসার সময় একটি দৃশ্য সেখানে আপনাদেরকে দেখাবো, যে 1 মিনিটের একটি ভিডিও ইতিমধ্যে ফাঁস হয়েছে। হামলার আগ মুহূর্তে কি হয়েছিল সেই বাইতুল মোকাররম মসজিদে এই ভিডিওতে স্পষ্ট আপনাদেরকে দেখিয়ে দিব প্রিয় দর্শক। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শয়তানির ভয়ে এই ফরিদউদ্দিন মাসুদ আর ওই বাইতুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিনরা পালিয়ে গেছিলেন। এখন এই রুহুল আমিনরা পালিয়ে গেলেন ভালো কথা, তো আজকে হঠাৎ করে দল বল নিয়ে কেন বাইতুল মোকাররমে হাজির হলেন এই সাবেক খুনি হাসিনার দোসর রুহুল আমিন সাহেব? কেন হাজির হলেন? এই বাইতুল মোকাররম কি এই রুহুল আমিনের বাপদাদার সম্পত্তি? যে সে পালিয়ে যাবে আবার হুট করে সেখানে খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াবে? তার বাপের সম্পত্তি নয়, এটা বাংলাদেশের জনগণের সম্পদ, বাংলাদেশের জনগণের জাতীয় মসজিদ। দল বল নিয়ে এখানে এসে আজকে অরাজক পরিস্থিতি তৈরি করেছেন, মানে এক প্রকারের ফিলিস্তিনের মতো পরিস্থিতি। যারা ভিডিওটি দেখেছেন, স্থির থাকার কথা নয় ভাই। ফিলিস্তিনে যেভাবে ইসরায়েলের ওই হানাদার বাহিনী আমাদের মুসলমানদের উপরে আক্রমণ চালিয়েছে, অরাজক পরিস্থিতি তৈরি করেছে, আমাদের বাইতুল মুকাদ্দাসকে রক্তাক্ত করেছে, নিয়মিত করে যাচ্ছে, ঠিক একই কায়দায় আজকে এই ভারতীয় রয়ের এজেন্টরা এই ফরিদউদ্দিন মাসুদের উত্তরসূরি সাবেক এই সচিব রুহুল আমিন, তার উত্তরসূরি এবং চেলামুন্ডাদের নিয়ে আজকে বাইতুল মোকাররমে হামলা চালিয়েছে। মানে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র। চিন্তা করতে পারেন এই ফরিদউদ্দিন মাসুদ কে? তাকে চিনতে হবে আগে। এই ফরিদউদ্দিন মাসুদ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা তুলে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ভারতীয় সংস্কৃতি এখানে প্রতিষ্ঠা করেছে, রন্ধ্রে রন্ধ্রে পদে পদে স্তরে স্তরে ভারতের কৃষ্টি কালচার আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়েছে এই ফরিদউদ্দিন মাসুদরা। এরা তো আলেম নয়, এরা আলেম নামের কলঙ্ক। এদেরকে আসলে আলেম বলাটাও বোধহয় পাপ হবে যদি সঠিকভাবে আমরা কুরআন হাদিসের ব্যাখ্যাগুলো জানি। আজকে তারাই এই বাইতুল মোকাররমে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছে। আমার দুঃখ লাগছে, কষ্ট লাগছে যে এই অবস্থাটিকে, এই পরিস্থিতিটাকে অনেকেই রাজনীতিকীকরণ চেষ্টা করছেন, ভিন্নভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন। আমার প্রশ্ন, হাসিনার দোসর এই ফরিদের উত্তরসূরি আপনার সাবেক খতিব রুহুল আমিন কোন সাহসে বাইতুল মোকাররমে পা দেয়? এত বড় স্পর্ধা, সাহস কিভাবে তার হলো? তার পিছনে শক্তিকে আপনাদের কি মনে হয় সে নিজে নিজে একা একা হেঁটে বাইতুল মোকাররমে চলে আসছে? নো, তার পিছনে বড় একটি শক্তি ইন্ধন দিয়েছে, তাকে প্রেসক্রিপশন দিয়েছে, লোকবল দিয়েছে, এবং সেটা ইন্ডিয়া থেকে আসছে। যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনূস সাহেব আমেরিকা যাবেন, সেখানে জাতিসংঘে ভাষণ দিবেন, ঠিক সেই মুহূর্তে একটি অরাজকতা সৃষ্টি করে ডক্টর ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে এই নৈরাজ্য। কেননা ডক্টর ইউনূস জাতিসংঘে যাতে না বলতে পারে যে দেশ একটা ভালো অবস্থানে আছে, আমি খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছি, এটা কোনোভাবেই যাতে জাতিসংঘে দাঁড়িয়ে এই ডক্টর ইউনূস না করতে পারে, এরকম ঘটনা ঘটানো হচ্ছে। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসকে নিয়ে ব্যাপক তথ্য দিয়েছে এই ডক্টর ফয়জুল। তিনি আরও কী কী বিষয় তুলে ধরলেন, চলুন তার কথাই আমরা জেনে নিই।
সেইটা এইবার সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হওয়ার কারণে করতে পারে নাই বিদেয়ী আওয়ামী লীগ কিন্তু মানুষগুলোকে হত্যা করার পরেও তারা কিন্তু ক্ষমতা ধরে রাখতে চাওয়ার পরেও ব্যর্থ হয়েছে, তারপরে কিন্তু সফলতা এসেছে। এখন এই যে হাজারো ছাত্র বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে জাতির সামনে দেশটাকে টান টান করে স্বাধীনতা দিয়ে গেল, আমরা তাদেরকে নিয়ে এত অস্থির হয়ে পড়লাম, কিন্তু আমরা এই অস্থিরতার মধ্যে পড়লাম না যে চোরেরা গুন্ডারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে, নাপিতগুলো বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার করে নিয়ে যাচ্ছে, এই আওয়ামী গুন্ডাগুলো দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের 1000 মানুষকে হত্যা করেছে। 1000 মানুষের করুণ ভিডিও আপনার টাইমলাইনে নাই, আপনার টাইমলাইনে নাই। আপনার টাইমলাইনে আছে এই যে কাদের মানে যারা আজকের বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে জয়যুক্ত করে দিয়েছে তাদেরকে নিয়ে আপনার আলোচনা করার সময় চলে এসছে। তার মানে এটাই প্রমাণ হলো যে এই দেশে যে কোনো কাজ করলে এটা 1 মাসের বেশি কেউ কাউকে খুব একটা মনে রাখে না। এই মনে রাখার প্রবণতা যদি তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই হয়, তাহলে পরবর্তী গভর্নমেন্ট যারাই আসবেন তাদের আমলে এই মানুষগুলোর জীবনকে নিয়ে আমি অত্যন্ত শঙ্কিত। আমাদের প্রত্যেকটি টাইগারকে সম্মান করা উচিত, সে যে মতের হোক, যে ভিন্ন মতের হোক না কেন। রাজনীতি করার অধিকার আছে প্রত্যেকের, তারা স্বাধীনভাবে বাংলাদেশের নাগরিক হিসাবে রাজনীতি করবে, রাজনীতি করার অধিকার আছে, তারা ক্যাম্পেইন করবে, মানুষের কাছে যাবে। আমাদের সকল বিষয়ে আমরা কথা বলার অধিকার রাখি, কিন্তু মনে রাখতে হবে সবার আগে যে বিষয়টাকে প্রাধান্য দেওয়া দরকার সেটা। অনেকের বীজ শুরু হয়ে গিয়েছে, কাদা ছড়াছড়ি শুরু হয়ে গিয়েছে, এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পারলেন না মাত্র 1.5 মাস একসাথে থাকতে, কিভাবে কল্পনা করেন 10, 20 বছর 30 বছর পর্যন্ত দেশকে একটা সুন্দর জায়গায় নিতে ঐক্যবদ্ধভাবে থাকবেন? আমি ভাবলেই কষ্ট লাগে। এই যদি হয় আমাদের পরিণতি, তাহলে এদেশের মানুষের এই স্বাধীনতা, এই স্বপ্নসাদ, এত হাজার মানুষের রক্ত, এই রক্তের তো কোনো মূল্য থাকবে না। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কোনোদিন এমন ঘটনা ঘটেনি যে মসজিদের ভিতরে ইমাম খতিব সাধারণ মুসল্লিদের উপর এভাবে হামলা হবে, আর সেই হামলার মূল কারণ থাকবে সেই মসজিদের খতিব। প্রিয় দর্শক, এই বিষয়টি কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি অমানবিক একটি ঘটনা, যে ঘটনা আমরা ফিলিস্তিন, আফগানিস্তান, অন্য অন্য রাষ্ট্রে শুনে থাকি, আর যে ঘটনা এখন আমাদের বাংলাদেশে ঘটে গিয়েছে, এই বিষয়টি বাংলাদেশের মানুষ কোনো সময় কল্পনা করতে পারেনি। প্রিয় দর্শক, একমাত্র কারণ আপনারা জানেন যে রুহুল আমিন সাহেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাটুকারিতা ছিলেন, শেখ হাসিনার প্রশংসা সবসময় করতেন, আওয়ামী লীগের একজন নেতা হতে চেয়েছিলেন, এমনকি আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিলেন। সেই এমপির পদ তাকে না দিয়ে পরিশেষে তাকে এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিযুক্ত করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে, তখন রুহুল আমিনও কিন্তু সে নিখোঁজ ছিল, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে মসজিদে আসেনি প্রায় এই 2 মাস যাবৎ। এই 2 মাস যাবৎ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা এক পরামর্শ সাপেক্ষে একের পর এক আলেম দিয়ে, অর্থাৎ খতিব দিয়ে সে বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে গতকালকে আবার কোত্থেকে জানি হাজির হয়েছে সেই সাবেক খতিব রুহুল আমিন সাহেব। প্রিয় দর্শক, এই রুহুল আমিন সাহেবের কারণে এই সংঘর্ষ হয়েছে, আপনারা জানেন, এই ভিডিওতে দেখেছেন। এই রুহুল আমিন সাহেব, এমনকি যারা এই কাজটি করেছে তাদের কি শাস্তি হতে পারে, অবশ্যই সেই বিষয়গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এবারে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।